সব মামলায় দণ্ড ও সাজামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতি মামলায় ডাক্তার জুবাইদা ও তারেক রহমানকে খালাস। বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক, দাবি আইনজীবীর। বিএনপির তারুণ্যের সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্র। সংস্কার বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর সুযোগ নেই বলছেন নেতারা। নির্বাচনে দেরি হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। 4 দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার যোগ দেবেন নিক্কেই সম্মেলনে। এবং চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতির ঘোষণা ঐক্য ফোরামের। প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুর্নীতির সবশেষ মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। এদিন মামলামুক্ত হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন মামলা এবং বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6 মে দেশে ফিরেই আইনি লড়াই শুরু করেন ডাক্তার জুবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেন তিনি, যার শুনানি শেষ হয় সোমবার। বুধবার সিদ্ধান্ত জানান হাইকোর্ট। হাইকোর্ট তার রায়ে ডাক্তার জুবাইদাকে দেয়া 3 বছরের সাজা বাতিল করেছেন। মামলা এবং বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক হওয়ায় আপিল না করেও খালাসের সুবিধা পাবেন তারেক রহমানও। এর মধ্য দিয়ে মামলামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দাবি করেছি যে এই যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত, এটাও আপনার ম্যালিসিয়াস প্রসিকিউশন বিকজ উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। জুবাইদার আইনজীবী বলছেন এ রায়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। ত্রুটিপূর্ণ মামলা, বিচারের নানা অসঙ্গতির বিষয়টি স্বীকার করেন দুদকের আইনজীবীও। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিলেন। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে। এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার আর বিচারের কথা বলে ভোটের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। বিকেলে রাজধানীর নয়াপল্টনে 3 অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে কথা বলেন নেতারা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির শীর্ষ নেতারা বলেন কারো পদত্যাগ নয়, নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি। তারা বলেন নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে জনগণকে আন্দোলনে নামতে হলে সেটি হবে ইতিহাসের দুর্ভাগ্যজনক অধ্যায়। এ সময় নির্বাচন বিলম্বিত হলে তার জবাব তরুণরাই দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই।
শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে, এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, নইলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। সকালে দিনাজপুরের বিরলের বকুলতলা মোড়ে গণসংযোগ ও পথসভায় একথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করেছিল। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে এবার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম। স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতার মধ্য দিয়ে দেশের সিস্টেমগুলোকে ধ্বংস করতে যেমন এক যুগের অধিক সময় নিয়েছিল, তেমনি এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভালো যদি নেতা খুঁজেন, তার আগে ভালো ভোটার হতে হবে। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১৩ বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি। মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত, সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। এদেশের ১৮ কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। একই সঙ্গে রিভিউ থেকে আপিলে ফিরে আগের রায় বাতিলের এটি প্রথম দৃষ্টান্ত। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ধানমন্ডির রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। এছাড়া যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে ইশরাকের শপথ বিষয়ে লিভ টু আপিলের শুনানি হয়।
এ সময় নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী জানান, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, ইসির বক্তব্য শুনতে চান তারা। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটটি খারিজ করা হলে লিভ টু আপিল করেন তিনি। একই সরকার একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ইশরাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয় নাই, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। কালকে সে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রূপ নিয়েছে এক অচল প্রশাসনিক ভবনে। টানা 15 দিন ধরে নগর ভবনের দরজায় ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা, জন্মসনদ, ট্রেড লাইসেন্স কিংবা ভূমিকর সহ কোনো কাজেই মিলছে না সাড়া। দিনের পর দিন এসে ফিরে যাচ্ছেন ভুক্তভোগীরা। বিস্তারিত তানভীর হাসান মেঘের রিপোর্টে। শপথ নিয়ে টানাপোড়েনে ইশরাক হোসেনের সমর্থক ও কর্মীদের আন্দোলনে 15 দিন ধরে অচল অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে ঝুলছে তালা, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বুধবার সকালেও নগর ভবনের প্রধান ফটকে আন্দোলনে বসেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের অভিযোগ, নাগরিক সেবায় যে ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের নিতে হবে। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। যেখানে নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে, সেখানে কিন্তু শপথ নেওয়ার কোনো কার্যক্রম ব্যবস্থা তিনি করছে না, শুধু গড়িমসি করছে। এই সকল দায় দায়িত্ব ওনার, ঢাকাবাসীরও না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি রায়ের সাথে সাথে গেজেট প্রকাশের সাথে সাথে যদি শপথের ব্যবস্থা করতো, তাহলে আজকে আমাদের রাজপথে বসতে হতো না। কোনো নগরই ঠিকমতো চলছে না। নগরের অবস্থা যদি কেউ দেখে, ভয়াবহ পরিস্থিতি চলে যাচ্ছে। মেয়রের বিকল্প কখনো সরকারি আমলা হতে পারে। তবে নগর ভবনে নাগরিক সেবা নিতে আসাদের অভিযোগ, আন্দোলনের মাধ্যমে নাগরিকদের জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। আমি আসছিলাম এখানে জন্ম নিবন্ধন করাতে, এখন ওইটা জমা দিলে তো 4-5 দিনের মধ্যে হয়ে যায়। এখন ওইটা তো একটা জরুরি কাজ, এটাই হচ্ছে না। এটা উচিত না। আপনি আপনার আন্দোলন করবেন ফরমাল ওয়েতে, প্রতিষ্ঠান বন্ধ করে দেশের ক্ষতি করে এভাবে আন্দোলন করা মানে হয় না। প্রসেসটা চেঞ্জ করতে হবে, প্রেস ক্লাবে যাক বা অন্য কোথায় যাক। আমাদের তো এই যে কালকে লাস্ট ডেট, জরিমানা হয়ে যাবে ট্যাক্স না দিলে। এখানে এটা হয়রানি করা হচ্ছে না আমাদের। আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, আপনার আমার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আর এটাই তো আমি পাচ্ছি না। নগর ভবন বন্ধ থাকায় থমকে গেছে জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ভূমিকর সহ গুরুত্বপূর্ণ কাজ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। অস্ত্র মামলায় 8 দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। 6 দিন করে মোল্লা মাসুদ সহ 3 জন। অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা সহ এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সচিবালয় সহ বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এদিকে মন্ত্রিপরিষদ সচিবকে চলমান সংকট এবং কর্মচারীদের দাবিগুলো অবহিত করা হয়েছে জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস.এম. সালেহ আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও অধ্যাদেশে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ রাখা হয়নি অভিযোগ করে অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 4 দিন নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের নেতৃত্বে 5 জন সচিব আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করার পর ভূমি সচিব সাংবাদিকদের জানান, জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। ওদের দাবি সবাই বলেছে, এখন স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এখন দেশে নেই। স্যার বলছে যে পরবর্তী পদক্ষেপ উনি নেবেন। প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবেন আর কি। ভূমি সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের বৈঠক শেষে ফোরামের 2 কো-চেয়ারম্যান ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মচারীদের 1 ঘন্টার কর্মবিরতি চলবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা সহ বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা সর্বোচ্চ আধা ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে জানানো হয়। ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত তারা হয়তো আমাদের কিছু নীরবতা পালন করার জন্য বলছে। সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। মাঠ পর্যায়ে সকল দপ্তর সমূহে কর্মবিরতি অব্যাহত থাকবে। সংকট সমাধান না হলে 31 মের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ঐক্য ফোরামের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে 3 দিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও হচ্ছে না ক্লাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে অভিভাবকদের দুশ্চিন্তা সিলেবাস শেষ হওয়া নিয়ে। আমরা চাই যে আমাদের আগের মতো লেখাপড়া হোক। স্কুলে সরব উপস্থিতি কোমলমতিদের, তবে চলছে না ক্লাস, বাজছে না ছুটির ঘন্টা। নিয়ম করে ক্লাসে আসলেও শ্রেণীকক্ষে আসছে না শিক্ষক। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে প্রাথমিক সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, যার প্রভাব পড়ছে পাঠদানে। আমাদের আগের মতো আর ক্লাস হয় না, আমাদের ভালো করে পড়া হয় না। আমরা ডেইলি ক্লাস হয়, ম্যাডাম তো আমরা পড়াই না, দিকে আমরা নিজে পড়ি আর নিজে বয়ে থাকি। বুধবার সকাল থেকে খুলনা, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। কিন্তু আমাদের মাসুম শিশু বাচ্চারা ওদের পড়া বঞ্চিত হচ্ছে। আমরা চাই না বঞ্চিত হোক, শীঘ্রই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। যদি আমরা এই দাবিটা মান্য নেওয়া হয় তাইলে আমরা তো যে কোনো মুহূর্তে আমরা ক্লাসে যেতে প্রস্তুত। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ক্লাস ঠিক মতো হইতেছে না, নিয়ে আসতেছি, বৈশা থেকে চলে যেতেছি। আমরা তো চাই যে বাচ্চাদের ক্লাসটা ঠিক মতো হোক, বাচ্চারা লেখাপড়া করুক। এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। কিন্তু দাবি মেনে না নেয়ায় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 26 মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। ওমর ফারুক, সময় সংবাদ। ব্যাটারি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার বিকেলে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎ করেন তারা। এর আগে 4 দিনের সফরে দুপুর 2:05 টোকিওতে পৌঁছান প্রধান উপদেষ্টা। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপানের প্রোটোকল প্রধান মোহাম্মদ দাউদ আলী বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা জানান, জাপান যাওয়ার পথে যাত্রাবিরতি দেন হংকংয়ে। সেখানে হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান ডক্টর ইউনূসকে অভ্যর্থনা ও স্বাগত জানান। নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে 38 জনকে জোরপূর্বক
ফেরত পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় ব্যর্থ হয় তাদের চেষ্টা। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে 1.5 ঘন্টার ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 82 জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে ভারতের পুশিন, তবে প্রতিরোধে সচেষ্ট রয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে 13 জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে 6 জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে একযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। আমরা ওদেরকে আটকানোর পর বিজিবিদেরকে খবর দিই, খবর দেওয়ার পর ওরা এখন ভারত মাঝখানে মাঝামাঝিতে অবস্থান করতে। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি ধরছে, আসতেছে, ওটাকে নিয়ে আসতেছে। বিজিবি জানায় কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করার লোকজন ভারতের আসামের বাসিন্দা। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে 32 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে 20 জন, জকিগঞ্জে 12 জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে 16 জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এদের মধ্যে কুড়িগ্রামের 55 জন, যশোরের 9 জন এবং বাগেরহাটের 4 জন রয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামে কুকিচিনের আরও 15,000 ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলির একটি গার্মেন্টস কারখানা থেকে 3য় দফায় এগুলো জব্দ করা হয়। এর আগে 2 দফায় পুলিশ 32,000 পোশাক জব্দ করে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে অবস্থিত নূর ফ্যাশন পোশাক কারখানা। প্রতিষ্ঠানটিতে গত 2 মাস আগে 22,000 পিস ইউনিফর্ম অর্ডার দেয় রিংবো অ্যাপারেলস, যার 15,000-এর কাজ শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো নিয়ে যায় পুলিশ। এর আগে গত 17 মে নয়াহাট রিংবো অ্যাপারেলস থেকে 20,300 ও সোমবার একটি গোডাউন থেকে 11,785 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এগুলোর গন্তব্য কোথায় এবার তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। বান্ডি করে করে রাখছিলাম, আর এখানে আমাদের প্রথমে বড়গুলো দিয়েছিল ওনারা, দিয়ে আমরা কাজ করছি। আমরা জানি না যে এটা অন্য খেয়ে এগুলো আমরা জানি না। এই মালগুলো আনছিল সাবকন্ট্রাক্টে, বা এগুলো অবৈধ মাল, এটা আমরা জানি না, বা আমার যে স্যার আনছে স্যারও এটা জানে না। তো ওনারা আইসা বাস আমরা ছাড় হয়তো জানতে পারছি এটা অবৈধ, তো এটা কাজটা বন্ধ করে দিছে, বন্ধ করে রেখে দিছে এগুলো। গতকাল কারখানায় অভিযানের পর নূর ফ্যাশনের মালিক মতিউর রহমানকে নিয়ে যায় পুলিশ। এর আগে রিংবো অ্যাপারেলসের মালিক সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। কারখানাটির কর্মচারীরা জানায় অন্য কোনো দেশের আনসারের পোশাক বলে অর্ডার দেয়া হয়েছিল, তবে কোথাকার তা নিয়ে কোনো ধারণাই ছিল না। যে ফ্যাক্টরি থেকে আমরা অর্ডারটা নিয়ে এসেছি ওই ফ্যাক্টরির নাম হচ্ছে রিংবো অ্যাপারেলস। ওনারা করছে কি এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে দেওয়ার জন্য কিয়া করছিল। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে বলছে যে এটা বাইরের এক ফ্যাক্টরির, না বাইরের এক দেশের আনসারদের পোশাক। এ বিষয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি না হলেও মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর বলে উল্লেখ করা হয়। এটার বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। সতর্ক আছি, নিশ্চয়ই সতর্ক আছি, কিন্তু বাট উদ্ধারের বিষয়ে আমি এখনো বা আমার টিম এখনো ওয়াকিবহাল না। এখনো পর্যন্ত 47,000-এর বেশি ইউনিফর্ম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নয়াপল্টনে বিএনপির তারুণের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনবহুল। তবে আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় নেই, তাহলে আমরা দেখতে পাবো দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক। এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি কয়েকটি। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু,
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে, যার উপরে আমরা কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে। প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে। আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। প্রিয় ভাই বোনেরা, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ডে জমির পরিমাণ, দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে। কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় 3.5 কোটির মতন। এদের মধ্যে যেমন বর্গাদার চাষি কিংবা ভূমিহীন কৃষক রয়েছেন, তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে। যেসব বর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন, এমন কৃষকদেরকে কমপক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি। উৎপাদনের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে, তেমনি কোনো কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রিয় সমাবেশ, ব্যক্তি, পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে এটি। এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাতগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই। বিদ্যমান যে একাডেমিক সিলেবাস, এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই। একই সাথে আমরা বর্তমানে মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয়। সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই। তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ সহ এই ধরনের
বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। একই সাথে প্রিয় উপস্থিতি, আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে 3 মাস থেকে 1 বছরের কোর্স আমরা চালু করতে চাই। দেশে যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই, যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব। এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্পমেয়াদী ট্রেনিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন। অনলাইন ভিত্তিক জায়ান্ট প্রতিষ্ঠান আমাজন, ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে। এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে। আমাজনের মতন বিশ্ব বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি, সুযোগ আমরা তৈরি করতে পারি, সুযোগ আমরা নিতে পারি। নয়াপল্টনে বিএনপির তারুণের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম সে বক্তব্য। সময় সংবাদ আরও থাকছে। বিদেশি শিক্ষার্থী ইস্যুতে কঠোর ট্রাম্প, ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত, বাধ্যতামূলক করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাই। অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া তার অন্য 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে এ আদেশ দেন বিচারক। আদালতে আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। গ্রেফতারের সঙ্গে আসামিদের কাছে পাওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রিমান্ড আদেশ দেওয়া হয়। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন সুব্রত বাইন। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত ও রোগীদের স্বজনদের সঙ্গে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বুধবার সকাল থেকে হঠাৎ কর্মবিরতি শুরু করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। আর এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এদিকে হাসপাতালের সাধারণ রোগীদের নিরাপদে বাইরে বের করে দেয়া হয় বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। আজ হসপিটালের স্টাফ এবং কিছু ডক্টররা তারা ওই কী কারণে ঘটনাগুলো ঘটেছে সেটা যুক্তি খণ্ডন চেষ্টা করার জন্য এখানে কিছু একটা মিটিং বা একটা প্রসেশন করার চেষ্টা করেছিলেন। তো এটা শান্তিপূর্ণই চলছিল। তো অল অফ এ সাডেন এই স্টাফ এবং আহত 2 গ্রুপের মধ্যে একটা মারামারি লেগে যায়। মারামারিটা নিবৃত্ত করার জন্য আমাদেরকে 2 পার্টিকেই সরিয়ে দেওয়া হয়েছে, নিরাপদ জায়গায় সেফ ডিস্টেন্সে তাদেরকে দেওয়া হয়েছে, যাতে একজন আরেকজনের মধ্যে কোনো প্রকার হতাহত তৈরি না হয়। পরিবেশ বাঁচাতে সবাইকে অবদান রাখতে হবে জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এবছর দূষিত বাতাসে 1 নম্বরে থাকতে চায় না বাংলাদেশ। সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, পরিবেশ দূষণ কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এমন গঠনমূলক কাজে দেশের সব মানুষের অংশগ্রহণ দরকার। এ সময় সুপার শপের পাশাপাশি কাঁচা বাজারগুলোতে পলিথিন বন্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। এর আগে উপদেষ্টা ও ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তারা স্কুলের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র পর্যবেক্ষণ করেন।
ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তারা আমাদেরকে তুরাগ নদী পুনরুদ্ধারে অনতিবিলম্বে কাজ শুরু করে দিচ্ছে। এটা তো একটা নতুন, এরা কোনোদিন কোনো সরকারকে তারা বলে নাই যে আমরা একটা প্রকল্পের মাধ্যমে তুরাগ তোমরা কাজ শুরু করো, আমরা তোমাকে সহায়তা করবো। এটা তো কখনো বলেনি, প্রথম বললো। কাজে এই যে একটা কমিটমেন্ট তাদের কাছ থেকে আসলো, এটা তো একটা অন্য মাত্রার কমিটমেন্ট। এই মাত্রার কমিটমেন্ট তো আপনি কখনো দেখেননি। তারপরে একটা চলমান প্রকল্পে তারা বলছে আমরা তোমাদেরকে টাকা আরেকটু বাড়িয়ে দেবো, উপকূলে তোমাদের যেগুলো বাঁধ ভঙ্গুর সেগুলো তোমরা মেরামত করে ফেলতে। সংস্কারের নামে মোবাইল অপারেটরদের হাতে সব ব্যবসা তুলে দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। বুধবার রাজধানীতে টিআরএনবির কর্মশালায় এমন অভিযোগ করেছে টেলিকম খাতের বৃহৎ প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম। প্রতিষ্ঠানটি বলছে, মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র ও আমদানি ও ব্যবহারের সুযোগ দেয়ায় আয় কমেছে তাদের। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে সেবা দিতে মোবাইল অপারেটররা ফাইবার স্থাপন করলে হুমকিতে পড়বে ব্রডব্যান্ড সেবাদাতারা। মোবাইলে 4G সেবায় নির্ধারিত 7 Mbps গতিতে গ্রাহক সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে DWDM মেশিন। নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিতে দেশজুড়ে প্রায় 2 লাখ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। 2021 সাল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত DWDM যন্ত্র আমদানি এবং নেটওয়ার্কে বসাতো ফাইবার প্রতিষ্ঠানগুলো। তবে সম্প্রতি এই সুযোগ মোবাইল অপারেটররা পেয়েছে। শুধু তাই নয়, ব্যান্ডউইথ সঞ্চালনে নিতে পারছে ডার্ক ফাইবার ভাড়া। এতে ক্যাপাসিটি ভিত্তিক সঞ্চালনে আর 17 টাকা খরচ হচ্ছে না মোবাইল অপারেটরদের। টিআরএনবির কর্মশালায় ফাইবার অ্যাট হোম বলছে, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েছে তারা। মূল দাবিটা এটা যে যে বাউন্ডারিতে আছে সেই তার বাউন্ডারিতে তাকে বিজনেস করার জন্য বিটিআরসি প্রোটেকশন দেখ। প্রস্তাবিত টেলিকম আইনে গ্রাহক পর্যায়ে সেবা দিতে ফাইবার বসানোর সুযোগ দেওয়া হতে পারে মোবাইল অপারেটরদের। এতে 3000 ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হুমকিতে পড়বে বলে উল্লেখ করা হয়। এন্টারপ্রাইজ ইন্টারনেটের জন্য ফাইবার হোক, ওয়্যারলেস হোক, সবগুলোই তারা দিতে পারছে এবং সেক্ষেত্রে তারা আসলে ডিরেক্টলি কম্পিটিং উইথ দ্য আইএসপি ইন্ডাস্ট্রি। কাজে এই জিনিসটা, এই জন্য আমরা চাই না যে এই জিনিসটা এখানে থাকুক, এটা হচ্ছে পরিবর্তনটা করা অত্যন্ত জরুরি। বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে 6টি ফাইবার সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে, আর মোবাইল সেবা দিচ্ছে 4 অপারেটর। আমাদের দেশে এসে শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চীনে প্রথমবারের মতো আম রফতানি শুরু করলো বাংলাদেশ। ঢাকা বিমানবন্দর থেকে দেশটিতে গেল 10 টন আমের চালান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, চীনের কাছে পাওয়া শতভাগ শুল্কমুক্ত রফতানি সুবিধা কাজে লাগাবে বাংলাদেশ। কৃষিপণ্যের পাশাপাশি দেশটিতে চামড়া রফতানি বাড়ানোর দিকেও গুরুত্ব দিলেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা সহ প্রতি বছর অন্তত 38টি দেশে আম রফতানি হয়ে থাকে। তবে এবারই প্রথম চীনে আম রফতানি করছে বাংলাদেশ। বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 টন আমের চালান পাঠানো অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, চীন যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে তা কাজে লাগাবে দেশ। চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা 100% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আগামী সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশে আসবে। বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। চায়নার ইতিহাসের বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে, বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। আগামী শনিবার ওনারা ঢাকাতে পৌঁছবেন, 2 দিন ঢাকাতে অবস্থান করবেন এবং বিনিয়োগ সম্ভাবনা যে বাণিজ্যিক প্রতিনিধি দল আসছেন তারা বিশ্লেষণ করবেন, জানবেন এবং বিডার সাথে মিটিং করে সিদ্ধান্ত নেবেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের হাই কমিশনার বলেন, চলতি মৌসুমে 100 টন আম নিবে তার দেশ। প্রথম দফায় 10 টন দিয়ে যাত্রা শুরু হলো। চীনের ইউনানি প্রদেশে 10 টন আম রপ্তানি করেছে বাংলাদেশ, যা আরও বৃদ্ধি পাবে আগামীতে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ার সুযোগ তৈরি হলো। বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানে নিজেদের সামরিক উপস্থিতির কোনো পরিকল্পনা ও ইচ্ছা চীনের নেই বলেও এ সময় জানান চীনের রাষ্ট্রদূত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হাট বাজারে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। বিস্তারিত জানাতে নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি
প্রথমেই যাচ্ছি রকির কাছে। হিসেব কষলে রয়েছে ঈদুল ফিতর, ঈদুল আজহার 9 দিন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছিলাম আশপাশের যেসব খামারি বা তৃণমূল পর্যায়ে যেসব পশু লালন পালন করা হয়েছে এই পশুগুলো কিন্তু হাটে তুলছেন, এবং আমরা সকাল থেকেই দেখছিলাম এই আশপাশের পশুতে কিন্তু বর্তমানে যে হাটটিতে রয়েছে নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট মাতাজি হাট। এই হাটে আজকে বিপুল পরিমাণে পশুর সমারোহ, মাঝারি এবং বড় ছোট 3টি প্রকারের ধরন অনুযায়ী কিন্তু ষাঁড় গরু, দেশীয় জাতের এই গরুগুলোই তোলা হয়েছে। এবং দুপুরের পর এক পশলা বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ছন্দপতন হয়েছিল, তবে এই মুহূর্তে হাটটিতে কিন্তু আবারও জমজমাট এবং কেনা বেচার আসলে যেহেতু সময় আর 9 দিন রয়েছে, দূরের ব্যাপারীর উপস্থিতিও কিন্তু হাটগুলোতে আমরা দেখছি পর্যাপ্ত উপস্থিতির দূরের ব্যাপারীর মাধ্যমে কিন্তু অনেক গরু কিন্তু বিক্রি হয়েছে আমরা দেখছিলাম। এবং 100 কেজি 120 কেজি ওজনের গরু যে দরটা এখানে আমরা দেখছিলাম খামারি পর্যায়ে বা যারা বিক্রেতা তারা বলছেন বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আস্তে আস্তে গরুর দাম ওঠানামা করছে। আজকের হাটে বিপুল গরুর সমারোহ হওয়ার কারণে দামের জায়গাটা কিছুটা কম বলছেন, এবং প্রত্যেকটা গরুতে 8,000 10,000 টাকা কম এই দাবি করছেন এখানকার যারা খামারি। তবে ক্রেতাদের দিক থেকে কিন্তু ভিন্ন মত পোষণ করা হচ্ছে। তারা বলছেন যে আসলে গরু ধরে তারা প্রত্যাশার জায়গাটা এত বেশি থাকছে, অনেকে গরু কিন্তু শেষ পর্যন্ত দর কষাকষির মাধ্যমে ছাড়তে চাচ্ছেন না, এবং যারা কিনেছেন তাদের দিক থেকে বলছেন কিছুটা বেশি, যারা বিক্রি করছেন তারা বলছেন গরুর অনেকটাই কম দামে ছাড়তে হচ্ছে। তবে জেলার উল্লেখযোগ্য বড় পশুর হাট ক্রমান্বয়ে এই জমে ওঠার কারণে কিন্তু আমরা দেখছিলাম আশপাশের যারা খামারি তারা বেশ উজ্জীবিত, এবং দূরের ব্যাপারীর আগমনের কারণে কিন্তু কেনা বেচার ধরন কিন্তু বেশ বেড়েছে। এবং দুপুরের পরপর থেকে কিন্তু প্রত্যেকটি গরুতে আমরা দেখছিলাম দর হাঁকাহাকির একটা চূড়ান্ত পর্যায়ে। গরুর দাঁত, গরুর শিং, গরুর চেহারা ছুরত দেখে এই গরুগুলো তারা কিনছেন। এবং গেল কয়েকদিনের ব্যবধানে কিন্তু হাটগুলোতে এখন যোগান বাড়ছে, এবং সবশেষ জেলা প্রাণী সম্পদ বলছে জেলায় এখন পর্যন্ত প্রায় 8 লাখ পশুর এবার কিন্তু সমারোহ রয়েছে। স্থানীয় চাহিদা রয়েছে 3,88,000। বাকি পশু কিন্তু এই হাটগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য কিন্তু তোলা হচ্ছে। সবশেষ কিন্তু আমরা দেখছিলাম আস্তে আস্তে জমে উঠছে এই পশুর হাটগুলোতে। এই ছিল নওগাঁর মাতাজি হাটে গরু বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমার রকি। গাইবান্ধায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে শিশু খাদ্য সহ নানা ভেজাল পণ্য তৈরি করায় 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাদের। এদিকে চট্টগ্রামে নকল ও অনুমোদনহীন পণ্য বিক্রি করায় 4 দোকানদারকে 3.5 লাখ টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে ড্রাম ভর্তি করে রাখা হয়েছে নানা কেমিক্যাল। রং বেরঙের সব ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি করা হয় চকলেট, আচার, ললিপপ, লিচি সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাইবান্ধা পৌর এলাকার কুটিপাড়ায় 3টি কারখানায় অভিযান চালায় গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানাগুলোর মালিক সহ 5 জনকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। নষ্ট করা হয় ভেজাল পণ্যগুলো। ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে লেবেলটা ঢুকিয়ে বাজারজাত করে, যেটা শিশু খাদ্য শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। যেসব কালারগুলো ইউজ করে সবগুলোই মূলত দেখা যায় ডাইং কালার, মানে কাপড়ে দেওয়ার কালার, এবং এগুলো যদি কেউ খায়, বিশেষ করে শিশুরা যদি খায়, এবং তাদের মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। এদিকে চট্টগ্রামের কাজী দেউড়িতে সুপার শপ সহ 4টি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। এ সময় নকল ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি করায় 4 দোকানদারকে 3.5 লাখ টাকা জরিমানা করা হয়। ডেট এক্সপায়ার মাল পাওয়া যাচ্ছে, কোনোটাতে আমদানিকারকের তথ্য নাই, আবার বিএসটিআই এর অনুমোদন নাই, তাদের উৎপাদন এবং বিপণনের অনুমোদন নাই। বাজারে নকল ও অনুমোদনহীন পণ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে কর্মশালা শুরু করেছে কোস্টগার্ড। দুপুরে শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 80 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের অগ্নি নির্বাপক সামগ্রী সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া গ্যাস সিলিন্ডার ও কম আয়তনের জায়গায় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে নির্বাপন করতেও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। এ ধরনের কর্মশালা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম যাচাই বাছাই বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় $50 কোটি খরচ করে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। এ থেকে পিবিএস 17 ও এনপিআর যথাক্রমে 2% বরাদ্দ পায়। কিন্তু গত মাসে গণমাধ্যম দুটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর এনপিআর সহ সম্প্রচার মাধ্যম পিবিএস এর সরকারি সহায়তা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর এবং তাদের স্থানীয় 3টি সম্প্রচার কেন্দ্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে তারা। প্রতিষ্ঠানটির অভিযোগ, সরকারি অনুদান কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা অবৈধ। এদিকে ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া থেকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল। মৌসুমী সাথী, সময় সংবাদ। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যার পরিমাণ প্রায় $10 কোটি। স্থানীয় সময় মঙ্গলবার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ততা যেন সবকিছু ছাড়িয়ে গেছে। এবার হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ডের সঙ্গে সব সরকারি আর্থিক সম্পর্ক ছিন্ন করার, যার পরিমাণ প্রায় $10 কোটি। মঙ্গলবার ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অন্তত 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও সিএনএন জানায়, হার্ভার্ডকে নজিরবিহীন তদারকির আওতায় আনতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে হোয়াইট হাউস। এই চিঠিতে হার্ভার্ডের সঙ্গে তাদের কোনো আর্থিক চুক্তি আছে কিনা, কিংবা থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা তা জানতে চাওয়া হবে। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, মার্কিন প্রশাসন মঙ্গলবারই সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে এ সংক্রান্ত নির্দেশ দেবে। এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নীতিগত দাবির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানানোর কারণে মাস 2 আগে হার্ভার্ডকে অনুদান বন্ধে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয় হোয়াইট হাউস, যার পরিমাণ প্রায় $900 কোটি। এছাড়া হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধেরও সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। এর বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সকাল 8টায় ইতালির রোম থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। হামজা চৌধুরী কিংবা সমিত সোম নয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমর্থকদের এমন উন্মাদনা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে ঘিরে। তাকে নিয়ে সমর্থকদের এই উচ্ছ্বাসই প্রমাণ করছে দেশের ফুটবলের জনপ্রিয়তা যে আকাশ ছুঁতে যাচ্ছে। সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের ভিড়। ফাহমেদুলকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন সমর্থকরাও। সকাল 8টায় বিমানবন্দরে নামেন এই ফরওয়ার্ড। রোম থেকে ঢাকা লম্বা জার্নি, তারপরও ফাহমেদুলের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান এই ফুটবলার। গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে ডাক পেয়েছিলেন ফাহমেদুল। সৌদি আরবে লাল সবুজ দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পও করেন 18 বছর বয়সী এই ফুটবলার। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভারতের বিপক্ষে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয় অলিভিয়া কালাসিওর এই ফরওয়ার্ডকে।
ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরাও। তাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে এই ফরওয়ার্ডকে আবারও ডাকা হয় ক্যাম্পে। সমর্থকদের প্রত্যাশা নিজেকে প্রমাণ করে লাল সবুজ স্কোয়াডে জায়গা করে নেবেন এই ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের গোল স্কোরিং সমস্যাও কাটবে ফাহমিদুলের হাত ধরে। আমরা আজকে খুশি অনেক যে ফাহমিদুল আসতেছে এবং আমরা আশা রাখি যে ৪ তারিখ ম্যাচে রাখবে। অভাব ছিল একজন ফরওয়ার্ডের, আশা করি আমরা ফাহমিদুল দিয়ে পোষণ করে নেব। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তার আগে 4 জুন প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচে হামজা, সমিত, জামালদের সঙ্গে মাঠ মাতাবেন ফাহমিদুল ইসলাম, এমন প্রত্যাশা ফুটবল সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। আরব আমিরাতের বিভীষিকা ভুলে পাকিস্তানে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে টাইগাররা। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। দলে নেই মুস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানার মতো তারকা পেসার। চরম বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও অধিনায়ক লিটন দাস বলছেন যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। পাকিস্তানে সবশেষ সফরটা স্মরণীয় হয়ে আছে বাংলাদেশ দলের কাছে। এদিকে পিএসএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবুও এই সিরিজে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভেবে হোঁচট খেতে চায় না স্বাগতিকরা। We have a belief that we can beat any world in the team. আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। আমরা জানি আমরা কোথায় কি মিস্টেক করেছি। রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতি মামলায় ডাক্তার জুবাইদা ও তারেক রহমানকে খালাস। বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক, দাবি আইনজীবীর। বিএনপির তারুণ্যের সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্র। সংস্কার বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর সুযোগ নেই বলছেন নেতারা। নির্বাচনে দেরি হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।